এই যে 2 টাকার শুটকি মাছ, এই টোকাই ডার্বি, ভারত যদি চায়, বিলিভ মি, ওকে এক রাতে 1 সেকেন্ডে ওকে হাফিস করে দিতে পারবে, একদম গিলে খেয়ে ফেলতে পারবে। ভারতের শক্তি সম্পর্কে আমার 2 বছরে যথেষ্ট ধারণা হয়েছে। সারা পৃথিবীব্যাপী ভারত কি করতে পারে, ভারতের গোয়েন্দা সংস্থা কি করতে পারে, এটা আমি নিঝুম মজুমদার জাস্ট বললাম যে আমি যতটুকু টের পেয়েছি, ওই অতটুকু টেরই আমার মাথায় এখনো ভোবো করে ঘোরে। এই ডার্বি নাসিরকে সেকেন্ড লাগবে না, সেকেন্ড জাস্ট পৃথিবী থেকে ব্যানিশ করে দিবে, এবং বাংলাদেশের একটা মানুষও কথা বলবে না, এই ব্যবস্থাও তারা করতে পারে। এই ক্ষমতা ভারতের আছে। বসে আছি ডালাসের এক কফি শপে, এক নিস্তরঙ্গ বিকেল। তো একা বসে থাকলেও বহু দূরের বাংলাদেশ কিংবা ভারতের রাজনীতি, যেটি নিয়ে খুবই চর্চা হচ্ছে, সেটা থেকে আমি দূরে থাকতে পারি না। আজকে নিউজ ফিডে টোকাই নাসিরুদ্দিন পাটোয়ারির একটা স্ট্যাটাস ভেসে এলো, কে জানি ফটোকাট করে বানিয়েছে, যে পাশের দেশে গেরুয়া রং বেড়ে যাচ্ছে। সোজা কথা হচ্ছে যে বিজেপি ক্ষমতাতে এসেছে, বাংলাদেশে এটার প্রভাব পড়বে, এই ধরনের একটা সতর্কবাণী টাইপ কথাবার্তা। কালকে ওই নাহিদেরও দেখলাম, ওই টোকাই নাহিদেরও দেখলাম এই ধরনের একটা কথাবার্তা, অর্থাৎ তারা হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। কেন? যদিও আমি ভারতের ইন্টারনাল রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না, এটা আমার এক ধরনের ধরা যাক যে ইচ্ছা, যে কোনো দেশের ইন্টারনাল রাজনীতিতে কথাবার্তা বলতে চাই না, কিন্তু এসব ক্ষেত্রে বলতে হয়। আমি যখন প্রথম ভারতে যাই, সেটি হচ্ছে জুন মাসে, 2024-এর জুনে। কিন্তু কলকাতাতে আমি প্রথম আসি হচ্ছে 18ই অগস্ট 2024, বাট তার আগে আমি চেন্নাইতে যাই। অর্থাৎ বাংলাদেশে যখন ঝামেলা টামলাগুলো হচ্ছিল, সে সময়টার অনেক আগেই, প্রায় 1-1.5 মাস আগেই আমি চেন্নাইতে ছিলাম আমার মার চিকিৎসার জন্য, অনেকেই জানেন। আমি যখন কলকাতাতে প্রথম আসি, আমি পার্ক স্ট্রিটের একটা হোটেলে উঠি। আমি বিস্ময় নিয়ে আমি এসেছি দুপুরবেলাতে এসে আমি আসরের ওয়াক্তে আমার ধুম করে কানে বাজলো আজানের শব্দ। আমি বললাম, কলকাতায় আজান? আমার ধারণা ছিল কলকাতাতে, কিন্তু এখানে সবাই, মানে আমার ধারণা ছিল সবাই এখানে হিন্দু মুসলমান খুব কম। এরপরে দেখলাম এখানে 5 বেলা আজান হয়, কলকাতায় 5 বেলা আজান হয়। তারপরে আমি চিন্তা করলাম যে ধুত, আমি পার্ক স্ট্রিটে আছি, এখানে মনে হয় ধর্মতলা পাশে শুনেছি, এই ধর্মতলা বা এই জায়গাটা হচ্ছে একটু মুসলিম প্রধান বা বাংলাদেশিরা থাকে বা হোয়াট এখানে হতে পারে। আমি যেইখানে গেছি কলকাতার সল্ট লেকে বলেন বা অন্যান্য যেসব জায়গাতে বলেন, আমি 5 ওয়াক্ত আজান শুনেছি। সেখানে মুসলমান, প্রচুর মুসলমান, সেখানে একদম স্থানীয় মুসলমান, একেবারে কোনখান থেকে আসা না, বহু বছর, শতাব্দীর পর শতাব্দী এখানে থাকে, এই ধরনের। আমি কলকাতাতে থাকা অবস্থাতে আমার গত 2 বছরে আমি কখনো দেখি নাই যে অমুক লোক মুসলমান বা অমুক লোক হিন্দুর কথা আমি বলবো না, যেহেতু সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘু যদি আমি বলি, সংখ্যায় কম মুসলমান, সেখানে কেউ কোনো মুসলমানকে নিয়ে আজে বাজে কথা বলেছে আমার সামনে পড়েছে বা আমি দেখেছি, আমি মনে করতে পারি না। নিউ মার্কেটে গেছি, শত মুসলমানদের সব। কিভাবে বুঝেছি? মাথায় টুপি দিয়ে আছে, যেমন মেয়েদের পোশাকের সব। আমি আমার মেয়ের জন্য জামা কিনতে গেছি, কাপড় কিনতে গেছি, সেখানে আমি দেখেছি সোয়েটার কিনতে গেছি আমার নিজের জন্য, সেখানে সব মুসলিমদের সব। শত চা কিনতে গেছে, খুব ভালো চা পাওয়া যায় হগ মার্কেটে, মুসলিমদের সব। আমি যেটা বলতে চাইছি, সেখানে এই ধরনের কোনো প্রবলেম নাই। বিচ্ছিন্ন কিছু প্রবলেম পুরো ভারতে হয়নি তা বলা যায় না, খুব সম্ভবত হয়েছে, অনেকের কানে হয়তো বা সেটা এসেছে, বা সেটা আমি একদম বিচ্ছিন্ন ঘটনা বলি, কিন্তু ওভারঅল আমার কখনো এটা মনে হয়নি, দেখিনি। কিন্তু বিনিময়ে অন দ্য কন্ট্রারি আমরা বাংলাদেশে কি দেখি? সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলছে 4 দিনে কলকাতা দখল করে বসবে। দখলদার বাহিনীর কথিত উপদেষ্টা মাহফুজ বলছে ম্যাপ চেঞ্জ করে ফেলবে, বাংলাদেশের ম্যাপ ভারতের ওই অংশটা নিয়ে নিবে। এবং এই টোকাইরা তো ঘন ঘন বলছে যে তারা দখল করবে, এই করবে, সেই করবে। এমনকি এই যে আমাকে নিয়েও একটা কথা উঠেছে, আমি নাকি বলেছি যে ভারতের আর্মিকে বলছি বাংলাদেশটাকে দখল করার জন্য। এটা নিয়ে গুজবের কোনো শেষ নাই। অথচ যখন এরা
এই রাওয়া ক্লাব থেকে 5-6 হাজার মিলে রওনা দিয়েছে যে ভারতকে 4 দিনে দখল করবে, তখন আমি বলেছি যে এই সংবাদ শুনে এখন ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে কি হবে, এই কথাটাকে টুইস্ট করে নানানভাবে করা হয়েছে। কিন্তু প্রসঙ্গ এইটা না, প্রসঙ্গ হচ্ছে ভারতের জনগণ বিজেপিকে চুজ করেছে তার রাজনীতিতে, তার ভোটে। বাংলাদেশের চুলকানি শুরু হয়ে গেছে। কেন? কারণ বিজেপির যিনি এখন প্রধান বা এখন যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী, তিনি বঙ্গবন্ধু কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বলেছেন তিনি সসম্মানে শাহজালাল এয়ারপোর্টে যাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। একাধিকবার বলেছেন, একাধিকবার তিনি বাংলাদেশের এই পুরো জঙ্গি আক্রমণকে কন্ডেম করেছেন। অন্যদিকে বাংলাদেশে এও হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন ক্রমাগতভাবে। এই 5ই আগস্টের পরে লক্ষ লক্ষ হিন্দুরা এই বর্ডারে এসে দাঁড়িয়েছে, সে চিত্র তো আমরা ভুলে যাইনি। ভারত যদি এরকম ভাবে ক্রমাগত স্টেটমেন্ট দিত এই করব সেই করব, আজকে কি হতো? ভারত চাণক্য নীতি অনুসরণ করে, একটা ভদ্রলোকের দেশ আসলে। যেই লোক ভারতে যায় নাই, যেই লোক দিল্লি ঘুরে নাই, যেই লোক পশ্চিমবঙ্গ ঘুরে নাই, দিল্লিতে ঘুরলে দিল্লির একটা তরুণের সাথে যদি আমাদের একটা তরুণ কথা বলে, বাইরে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা শিক্ষিত ইউনিভার্সিটির তরুণের সাথে যদি আমাদের কোনো একটা বাংলাদেশের ছেলে গিয়ে টেস্ট করে আসুক, দরকার হলে সে একটা, আমরা সবাই মিলে রিকমেন্ড করবো তার ভিসার, গিয়ে একটু টেস্ট করে আসুক যে দিল্লি ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে একটা ভারতীয় ছেলে ঠিক কতটা সংবেদনশীল, কতটা ভদ্র হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে। কি চমৎকার করে তারা বলে যে তোমরা যে তোমাদের দেশের ছেলেপেলেরা যে এমন বলে, কেন বলে বুঝতে পারি না, কি হয়েছে তাও বুঝতে পারি না। মানে ওরা আসলে একেবারেই এমন না। আমি একবার জিজ্ঞেস করেছি এয়ারপোর্টে দাঁড়িয়ে যে আচ্ছা বাংলাদেশে যে এই ধরনের ঘটনা হচ্ছে তোমরা কি জানো? বলে হ্যাঁ, এটা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু কেন করে আমরা জানি না। এত পোলাইটলি বলেছে, ওদের কোনো ঘৃণাই আমি দেখি নাই। পশ্চিমবঙ্গে কফি হাউসে গেছি, শিক্ষিত ছেলেপেলেরা সব কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কারো কোনো রাগ নেই, তারা অবাক হয়। আমি ওই যে আমার বন্ধু অনি আমাকে নিয়ে গেছে এক ঘাটের কাছে, গঙ্গার ধারে, ভুলে গেছি, কুমারটুলি ঘাট মনে হয়, সেখানে গিয়ে দেখি ওয়ারফেজের গান গাইছে, যেটার ভিডিও আমি ছেড়েছি। অর্থাৎ পুরো ভারত ঘুরে, এই মুম্বাই বলেন, দিল্লি বলেন, চেন্নাই বলেন, আপনার পশ্চিমবঙ্গ বলেন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বলেন, ঘুরে আমি কিছু দেখতে পেলাম না যে বাংলাদেশের ব্যাপারে ওরা এমন করে। না, নর্মাল। একটু অবাক হয় যে এরা এমন করছে কেন, এইসব অদ্ভুত আচরণ করছে কেন। তো ভারত যথেষ্ট একটা সহনশীল জাতি, এটা আমার অভিজ্ঞতা। অন্যদিকে বাংলাদেশ ধুয়ে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে। ভারত যদি এটা রিটালিয়েশন করতো তাহলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেত। কিন্তু ভারত করে না। আপনারা কথায় কথায় বলছেন তাদেরকে গরুর মাংস খাওয়াবেন, মানে একটা হিন্দুকে পেলে আপনার গরুর মাংস খাওয়াতে ইচ্ছা করে। সবাই না, একটা নোংরা একটা অংশ করে না, এরকম অনেকে বলে না, মালাউন বলে না হিন্দুদেরকে, বলে, আমাদের দেশেই বলে। অসংখ্যবার অসংখ্যবার আমি এই নোংরা শব্দটা শুনেছি। হিন্দুদের উপরে খুবই আজে বাজে কথাবার্তা বলে না, হিন্দুদের সম্পর্কে নানান রকমের কথাবার্তা বলে। ভারত সম্পর্কে কি কথা বলে, তারা নাকি রাস্তায় হাগে, এই করে সেই করে। ইচ্ছা করলে ওরা পারে না যে বাংলাদেশের লোকেরা যে রাস্তাঘাটে বন বাজারে পায়খানা করে সেগুলোর ছবি এনে দেখাতে পারে না? পারে। একটা ক্রিকেট খেলা হলে কি আচরণ, উন্মুক্ত আচরণ করে, পারে না ইন্ডিয়ানরা একই জিনিস করতে? ওরা সবসময় আসলে ম্যাচিউর আচরণ করেছে, করে। এই যে 2 টাকার শুটকি মাছ, এই টোকাই ডারবি, ভারত যদি চায়, বিলিভ মি, ওকে এক রাতে 1 সেকেন্ডে ওকে হাফিস করে দিতে পারবে, একদম গিলে খেয়ে ফেলতে পারবে। ভারতের শক্তি সম্পর্কে আমার 2 বছরে যথেষ্ট ধারণা হয়েছে। সারা পৃথিবীব্যাপী ভারত কি করতে পারে, ভারতের গোয়েন্দা সংস্থা কি করতে পারে, এটা আমি নিঝুম মজুমদার জাস্ট বললাম যে আমি যতটুকু টের পেয়েছি, ওই অতটুকু টেরই আমার মাথায় এখনো ভব ভব করে ঘোরে। এই ডারবি নাসিরকে সেকেন্ড লাগবে না, সেকেন্ড জাস্ট পৃথিবী থেকে ব্যানিশ করে দিবে এবং বাংলাদেশের একটা মানুষও কথা বলবে না, এই ব্যবস্থাও তারা করতে পারে। এই ক্ষমতা ভারতের আছে, কিন্তু করে না, কারণ ভারত ভদ্রলোক। আমি ভারতকে কেন ভালোবাসি জানেন? ভালোবাসি, মুক্তিযুদ্ধে এরা ঝাঁপিয়ে পড়েছিল আমাদের জন্য করেছিল, আজকে আমাদের বিপদের দিনে আমাদের জন্য করছে।
কিন্তু একজন বাংলাদেশী হিসেবে যদি ভারতের সাথে ধরেন আমি কোনোদিন এরকম একটা পজিশনে গেলাম যে চুক্তি করবো ভারতের সাথে, আমার তো ভাই মাথার মধ্যেও নাই যে আমার দেশকে আমি বিক্রি করে দিব না, তখন আমি আমার পাওনাটাই আমি বুঝে নিব। ভারত কিন্তু এটাও বোঝে এবং এইটাকেও তারা রেসপেক্ট করে। আজকে দেখেন কথায় কথায় বলেছিল ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এই না সেই না, একটা চুক্তির একটা শব্দ একটা লাইন দেখাতে পারেনি। বলেন আপনি খালি বুকে হাত দিয়ে বলেন যে হ্যাঁ দেখাতে পেরেছে, তাহলে আমি আপনার কথা বুঝতাম। অন্যদিকে আমেরিকার কাছে, এই আমেরিকাতে বসে আমি বলছি, ডালাসে বসে বলছি যে এই আমেরিকার কাছে বাংলাদেশকে জাস্ট বিক্রি করে দেওয়া হয়েছে, বিক্রি, কিন্তু কোনো চ্যাদভেদ নাই, এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। সো যারা এইসব কথাবার্তা বলছেন, এই যে ক্রমাগতভাবে ভারতের প্রতি নোংরামো, হুমকি ধামকি, আর ভারতের এই চুপ থাকা, ওই যে আছে না যে একটা কুকুর ঘেউ ঘেউ করছে, ওই কাচের ওই পারে বিরাট বড় একটা জলহস্তি আছে বা বিরাট বড় একটা প্রাণী আছে, তাকে ওই কাচের আড়ালে থেকেই তাকে ঘেউ ঘেউ করা যায়। ওই কাচের দরজাটা যখন খুলে দেওয়া হয় এবং কুকুরটা যখন বুঝতে পারে যে এখন তো তাকে খেয়ে ফেলবে, তখন কুকুরটা কুকড়ে যায়। ওই কাচের দরজা তো এখনো খোলা হয়নি, তাই এরা এমন করছে। ওই কাচের দরজা খুললে বোঝা যাবে কে কতটুকু মায়ের দুধ খেয়েছে, কার কতটুকু সাহস। বাংলাদেশে এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত হামে কতজন শিশু আক্রান্ত হয়েছে এবং কতজন শিশু মারা গেছে আমরা এর হিসাব জানি না। পত্রিকাতে একজন বলছিলেন 246, সেটাও মনে হয় 2-3 সপ্তাহ আগে। আমার ব্যক্তিগত ধারণা, যতগুলো পত্রিকাগুলো পড়েছি বা যেটা করেছি, সেখানে মনে হয়েছে যে 1000-এর উপরে বাচ্চা মারা গেছে সোফার। আমি ভুল হতে পারি, এটার পরিমাণ বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু সংখ্যাটা খুবই ভয়াবহ। ইউনূস ভ্যাকসিন কিনেনি এবং ইউনূসের এই ভ্যাকসিন না কেনাটা বিএনপি এসে তারা আওয়ামী লীগের উপরে এটা চাপানোর চেষ্টা করেছিল। থ্যাঙ্কস গড যে সোশ্যাল মিডিয়া এবং মানুষের কল্যাণে যারা তাদের সন্তানকে ভ্যাকসিন আওয়ামী লীগ আমলে দিয়েছে, তারা সেগুলো শো আপ করেছে, দেখিয়েছে পাবলিকলি। মোটামুটি বলা যায় যে আওয়ামী লীগের উপরে এই পুরো ওনাসটা বা দায়টা চলে গেছে। কিন্তু কথা হচ্ছে যে ইউনূসের এখনো পর্যন্ত তার যে উপদেষ্টা, তথাকথিত যে দখলদার বাহিনীর উপদেষ্টা নূরজাহান, তাকে এখনো পর্যন্ত কোনো অ্যাকিউজ করা হয়নি, গ্রেফতার করা হয়নি, ইউনূসকে ধরা হয়নি, গ্রেফতার করা হয়নি। আমি জানি না সেটা কেন, সেটা সম্ভবত ধরা হবে না, কারণ এর একটা বোঝাপড়া মিলমিশের একটা ক্ষমতা দখল চলেছে। ইউনূস দখল করেছে, সে দখলদারিত্ব তারেক রহমানের হাতে বুঝিয়ে দিয়েছে, এটাকে নাম দিয়েছে বিএনপি। কিন্তু আমার প্রশ্ন আসছে যে সাধারণ মানুষ এটা নিয়ে কথা বলছে না কেন? সাধারণ মানুষ এটা নিয়ে চুপ কেন? এই যে তারা বলছে জুলাইতে নাকি আওয়ামী লীগ হাজার হাজার লোককে মেরে ফেলেছে, এরা যখন ছোট ছোট বাচ্চাদেরকে টিকা না দিয়ে মেরে ফেললো, এত হাজার হাজার বাচ্চাদেরকে মেরে ফেললো বা হাজার বাচ্চাকে মেরে ফেললো, আমি যেটা মাত্র বলেছি সেটা নিয়ে কোনো ধরনের আমাদের ওই কথ্য ভাষা বলে কোনো চ্যাদ ভেদ নাই। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে কোত্থেকে যেন আসছিলেন, তাকে হাত ধরে রেখেছেন, এটা নিয়ে চারদিকে শোরগোল যে তারেক রহমান তার স্ত্রীকে যত্ন করেন। মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেছেন, এটা নিয়ে শোরগোল, তারেক রহমান ফ্যামিলি ম্যান। তারেক রহমানকে দেখেছি যে বাচ্চাদের একটা গাড়ি নিয়ে দোল খাচ্ছে, বেশ আনন্দে আছে। লোকজন বলছে আচ্ছা দেখেছেন প্রধানমন্ত্রী এই না সেই না, নানান ধরনের কথাবার্তা। আমরা এর আগে এটা এরশাদের আমলে দেখেছি। এরশাদ যখন ক্ষমতা দখল করলো তখন সে সাইকেল নিয়ে অফিসে যেত, গাছের যতগুলো গাছ পাওয়া গেছে এগুলোর গোড়া লাল করে ফেলেছে, সাদা করে ফেলেছে, মানে অর্থাৎ বাহ্যিক চাকচিক্য তারা বেশি করা শুরু করলো। গাছের গোড়া পরিষ্কার, গাছের গোড়াতে পানি ঢালা, সাইকেলে করে অফিসে যাওয়া, এই যে লোক দেখানো, এই জিনিসগুলো সাধারণত সেনা ডিক্টেটরদের মধ্যে বেশি দেখা যায়। তারেক রহমান তো এক সেনা ডিক্টেটরই ছেলে। এই যে বাইরের আবরণ দিয়ে এই ভেতরের ঘটনাগুলো ঢাকার যে ভয়ঙ্কর চেষ্টা, এটা আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হচ্ছে কেন? আমরা তো দেশের বাইরে থাকি, আমরা নাকি খুবই খারাপ, ফ্যাসিস্টের নাকি আমরা ধূসর। দোসর তো না, আমাদেরকে বলে ফ্যাসিস্টের ধূসর। তো যারা ফ্যাসিস্টের ধূসর না, একেবারে খুবই ভালো লোকজন বাংলাদেশে, তারা কেন রাস্তায় নামছে না? আমি এখন পর্যন্ত বিএনপিকে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যত রকমের তারা যা করে গেছে সেই ক্রেডিট গুলো নিয়ে নেওয়ার জন্য। যেমন একদম সাম্প্রতিকভাবে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে পারমাণবিক, সেটা নাকি বিএনপির স্বপ্ন ছিল।
এদের চামচা দালাল রাজাকারের বাচ্চারা বললো এগুলো নাকি আইয়ুব খানের স্বপ্ন ছিল। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সমস্ত কিছু আওয়ামী লীগের আমলে করা, এইসব ক্রেডিট নিতে ব্যস্ত। আমার প্রশ্ন একটা, যে এতগুলো বাচ্চা হামের টিকা না দেওয়াতে মারা গেল, আমি কিন্তু সেটা বিএনপির উপরও দায়টা চাপাচ্ছি না। বিএনপি ধরা যাক যে ক্ষমতা দখল করেছে ফেব্রুয়ারি মাসে, আমি তাদের উপরও দায়টা চাপাচ্ছি না, আমি দায় চাপাচ্ছি ইউনূসের উপরে। ইউনূসের বিরুদ্ধে, ইউনূসের প্রশাসনের বিরুদ্ধে তারেক রহমানের প্রশাসন কি কি ব্যবস্থা নিল, কি কি আইনি প্রশাসনিক ব্যবস্থা, আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিল, সেটা আমরা জানতে চাই। কেন তাকে এখনো অ্যাকিউজ করা হচ্ছে না? শুনেছি, আমাদের কাছে যেসব খবর আসে সেখানে শুনেছি ইউনূস প্রেসিডেন্ট হতে চায়, এটা নিয়ে ব্যাপক দেন দরবার চলছে, আমেরিকার একটা ব্যাপক চাপ রয়েছে, অন্য দেশের না রয়েছে, এই ধরনের নানান ঘটনা ঘটছে। ভেতরে ভেতরে ডিলিংস, টাকা পয়সার ডিলিংস, নানান ধরনের প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, কার্ডের নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আগে ছিল খাম্বা, এখন হচ্ছে বিভিন্ন ধরনের কার্ড। শুনেছি ভিক্ষুক কার্ড নাকি দেওয়া হবে রাস্তার মধ্যে। শুনেছি যে যতগুলো ভিক্ষুক আছে তাদেরকে ভিক্ষার থলি যাতে আর একটু বেশি পায়, যে ইনি একজন ভিক্ষুক, তাকে ভিক্ষার কার্ড দেওয়া হবে। তো এক ভয়ঙ্কর অবস্থা। কিন্তু